আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। অবশেষে জীবিত উদ্ধার হল গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না, কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড। গুরুতর ইনফেকশন ও জটিলতা। শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির? রাজনীতির নতুন সমীকরণ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। অবশেষে জীবিত উদ্ধার হল গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে দীর্ঘ রুদ্ধশ্বাস ও কঠিন চেষ্টার পর অবশেষে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। গভীর নলকূপে সে পাইপে পড়ে যাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে শুরু হয় এক জটিল অভিযান। স্থানীয় মানুষের প্রার্থনা এবং উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টার ফলেই এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে। শিশুটিকে উদ্ধারের পর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে গভীর নলকূপের ওই পাইপে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল শিশুটি। রতনুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান শিশুটিকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকা জুড়ে স্বস্তি ও আনন্দের ঢেউ নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, কোয়েলহাট গ্রামের মাঠের পাশ দিয়ে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। মায়ের হৃদয় বিদারক আর্তচিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রথমে নিজেদের চেষ্টায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান, তবে তারা গভীর গর্তের কারণে সফল হতে পারেননি। এরপর দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে 3টি ইউনিট এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানের প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চার্জ ভিশন ক্যামেরা ব্যবহার করে প্রায় 35 ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান চালান, কিন্তু সেখানে শিশুর অবস্থান শনাক্ত করতে তারা বারবার ব্যর্থ হন। এরপর পাশেই এসকেভেটর বা খনন যন্ত্র দিয়ে রাতভর কাজ চালিয়ে প্রায় 35 ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। এই দীর্ঘ ও কঠিন খনন কাজের পরেও শিশুটির সঠিক অবস্থান জানা সম্ভব হয়নি, যা উদ্ধারকারীদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। পরবর্তীতে সকালে সেই গর্ত থেকে মূল নলকূপের দিকে একটি সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করা হয়। এই চেষ্টাতেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। এরপর আবারও পরিত্যক্ত নলকূপের ক্যামেরার মাধ্যমে তল্লাশি চালানো হলে ক্যামেরা কেবল মাটি ছাড়া আর কিছুই দেখাতে পারেনি। দীর্ঘ সময় ধরে এভাবে চেষ্টা চালানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন। অবশেষে সেই কঠিন চেষ্টায় সফলতা আসে এবং রাত 8:50 শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এই সফলতা ফায়ার সার্ভিস কর্মীদের পেশাদারিত্ব ও দৃঢ় মনোবলের প্রমাণ। স্থানীয় বাসিন্দারা আরও জানান, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপটি খোঁড়া হয়েছিল, কিন্তু পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রেখেছিলেন। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টির কারণে ওপরের মাটি ধসে পড়ে এবং নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়, আর সেই উন্মুক্ত গর্তেই খেলার ছলে দুর্ঘটনাবশত পড়ে যায় ছোট্ট শিশু সাজিদ। নির্বাচনে কোনো গাফিলতি সহ্য করা হবে না, কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে কোনো গাফিলতি ও শিথিলতা সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি পরিষ্কারভাবে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, মনে রাখবেন, এবারের নির্বাচনে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থাগুলোর ভূমিকা যে অপরিসীম, সে কথা তিনি পুনরায় মনে করিয়ে দেন। প্রধান নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার প্রতি প্রত্যাশিত। ব্যক্তি, ভোটার ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও তিনি তার আন্তরিক আহ্বান জানান। চলুন আমরা সবাই মিলে আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিই। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। এই বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ডিজিটাল প্রচারে প্রতিপক্ষ দল বা প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা বেড়ে চলেছে। এই ধরনের কাজ আমাদের ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন।
তিনি সাধারণ মানুষের কাছে জোরালো অনুরোধ জানান অসত্য বা অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যের দিকে কান না দিতে বা কোনোভাবেই তা গ্রহণ না করতে। তিনি সতর্ক করে দেন, মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলোর প্রতিও প্রধান নির্বাচন কমিশনারের অনুরোধ, তারা কঠোরভাবে নির্বাচনী আচারবিধি মেনে চলবেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করবেন। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। নির্বাচন দায়িত্ব পালনকারী কমিশনের সহকর্মী বৃন্দকে তিনি বলেন, নির্বাচন কমিশনের অংশ হিসেবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সামান্যতম পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড। গুরুতর ইনফেকশন ও জটিলতা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত মানের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানিয়ে একটি বার্তায় মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেছে। এটি দেশের রাজনীতি অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়। মেডিকেল বোর্ডের দেওয়া বার্তায় বলা হয়েছে, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিএনপি চেয়ারপারসনের শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রার পরিমাণ কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা ধরা পড়ে। অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় তাকে ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। এটি জটিল পরিস্থিতিতে চিকিৎসকদের একটি অপরিহার্য সিদ্ধান্ত। এছাড়া কিডনির সক্ষমতা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালিসিস শুরু হয়েছে বলেও মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। মেডিকেল বোর্ডের দেওয়া বার্তা অনুযায়ী দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড অত্যন্ত নিবিড়ভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আধুনিক চিকিৎসার ব্যবস্থা করছে। তার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এই নিবিড় পর্যবেক্ষণ চলবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবার প্রতি অনুরোধ করা হয়েছে এই বার্তায়। চিকিৎসকদের উপর আস্থা রাখা এবং তাদের নির্দেশনা অনুযায়ী তথ্য প্রচার করার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও আধুনিক চিকিৎসার মাধ্যমে দ্রুত তার অবস্থার উন্নতি ঘটবে বলে বোর্ড আশা প্রকাশ করে। শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির? রাজনীতির নতুন সমীকরণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে বিএনপি বলয়ের বাইরে জামায়াতে ইসলামী সহ ইসলামী ৮ দল একটি শক্তিশালী বলয় তৈরি করেছে। এই বলয়টি নির্বাচনের আগে অন্যান্য দলের জন্য তাদের সমঝোতার দরজা এখনও খোলা রেখেছে। এরই মধ্যে নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও একটি নতুন জোট গঠন করেছে। তবে শেষ পর্যন্ত তারা বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতার আভাস দিচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করেছে। জামায়াত জানিয়েছে এনসিপির সঙ্গে তাদের আলোচনা এখনও চলমান। অভ্যুত্থানের শরিক যে কাউকে তারা সমঝোতায় নিয়ে নির্বাচন করতে আগ্রহী। এক্ষেত্রে নির্বাচনের শুরু থেকেই জামায়াত এনসিপিকে সমঝোতা করে নির্বাচনের প্রস্তাব দিয়েছে। এছাড়া জোট গঠনের পরেও এনসিপির সঙ্গে তাদের আলোচনা রয়েছে বলে দলটি জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসান উদ্দিন মাহবুব জুবায়ের বলেন, এনসিপিকে তো আমরা আগেই প্রস্তাব দিয়েছি, আলোচনা আছে, তাদের পক্ষ থেকেও আলোচনা চলছে। অভ্যুত্থানে যারা অবদান রেখেছে আমরা তাদের প্রতি সর্বোচ্চ সহমর্মিতা দেখাব। ব্যক্তি ও দল দুটোই বিবেচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, কেবল সমঝোতায় এলেই যে তাকে প্রার্থী করা হবে এটা নিশ্চিত নয়। তবে শীর্ষ স্তরের নেতাদের জন্য আমাদের বিবেচনা অবশ্যই থাকবে। আসন বণ্টনের জন্য সংখ্যার চেয়ে প্রার্থীর জয়ী হবার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও একটি নতুন জোট গঠন করেছে। তবে শেষ পর্যন্ত তারা বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতার আভাস দিচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করেছে। এনসিপি সূত্র জানায়, জোট গঠন করলেও শেষ মুহূর্তে দলটি বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই ধরনের সিদ্ধান্ত নির্ভর করছে আসন ভাগাভাগি সমীকরণের উপর। এনসিপির একজন কেন্দ্রীয় সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির সঙ্গে জোট হওয়ার যে সম্ভাবনা ছিল সেটি এখন অনেকটাই কমে গেছে। জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি না হলেও কয়েক মাস আগে থেকে একসঙ্গে আন্দোলন সহ সমঝোতা করে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এনসিপির একজন যুগ্ম সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে এনসিপির অনেক নেতাই ইচ্ছুক, কারণ বিএনপির সঙ্গে আসন নিয়ে তাদের বনিবনা হচ্ছে না।
গত কয়েক মাস ধরে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলছে, পাশাপাশি বিএনপির সঙ্গেও আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে কোনো না কোনো একদিকে দলটি যাবে। তিনি বলেন, জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে প্রথম থেকে দ্বিতীয় সারির প্রায় সকলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। জামায়াতের সঙ্গে অভ্যন্তরীণ গণ্ডগোল কম হলে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার সম্ভাবনাও কম। আরেকটি ইতিবাচক বিষয় হল, জামায়াতের সঙ্গে গেলে তাদের যে সম্পদ এবং জনবল রয়েছে সেগুলোর সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইসলামী ৮ দলের নির্দিষ্ট সমর্থক ও লোকবল রয়েছে, সেই সুবিধাও কাজে লাগানো যাবে। এই নেতা জানান, জামায়াতের সঙ্গে গেলে অনেক সুবিধা রয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে গেলে কি কি অসুবিধা হতে পারে সেই বিষয়ে এনসিবির আলোচনা টেবিলে ঘুরপাক খাচ্ছে। এনসিবির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে আরও জানা যায়, বিএনপি এনসিবিকে নির্দিষ্ট করে কত আসনে প্রার্থী করবে সেটির নিশ্চয়তা দেয়নি। প্রতিশ্রুত আসনগুলোতে বিএনপির অভ্যন্তরীণ গণ্ডগোলের যে সম্ভাবনা নেই সেটিরও কোনো নিশ্চয়তা নেই। তারা জানান, প্রাথমিকভাবে বিএনপি 237 আসনে প্রার্থী ঘোষণার পর অধিকাংশ জায়গায় বিদ্রোহীরা বিশৃঙ্খলা করেছে। এনসিবিকে নমুনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।